সালাউদ্দিন সাহেব একটা অংশ এনেছেন, আরেকটা অংশ আনেন নাই। আমি এটা পরিষ্কার জানতে চাই উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। শেখ হাসিনা এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দেওয়া। আমার মূল বক্তব্যে যাওয়ার আগে মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকার কিছু কথা বলেছেন, এগুলো একটু স্মরণ করতে চাই আমি। উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে। এটা পরে কেন? এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে। সারা দুনিয়া জানে, উনি জানেন না। ওনার মতো একজন বিজ্ঞ মানুষ, আমি এটা বিশ্বাস করি না। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন তার নিজের নামেই ৮২,০০০ কোটি টাকা, আর তার সমুদয় শেয়ার যেগুলা তিনি কিনেছেন ৮২% মালিক হয়ে গিয়েছেন, এগুলার মূল্য হচ্ছে মাত্র ১২,০০০ কোটি টাকা। অর্থাৎ তিনি কই তেল দিয়ে শুধু কই বাজেন নাই, কইও বাচ্ছেন, শোল মাছও বাচ্ছেন, এবং সবগুলা ব্যাংক থেকে ডাকাতি করা টাকা। সেই শেয়ারগুলা কিভাবে হস্তান্তর হয়েছে তিনি একটা প্রতিষ্ঠানের নাম এখানে বলেছেন, সবগুলা বলে দিলে ভালো হইতো। এই ধরনের সকল শেয়ার হোল্ডারের উপরে বিশেষ একটা এজেন্সির মাধ্যমে প্রচণ্ড চাপ ক্রিয়েট করে তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের শেয়ার হস্তান্তর করতে। এরা তো হস্তান্তরের জন্য এই শেয়ারগুলা কিনে, তারা যুগ যুগ ধরে এই ব্যাংকের সাথে ছিল এবং যথারীতি এই ব্যাংক সবাইকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়ে চলছিল, ডিভিডেন্ড দিয়ে চলছিল। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফ্যাসিস্ট সরকার। উনি কর্মচারীদের নিয়োগের ব্যাপারে কথা বলেছেন। ১০,০০০ কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, সামান্য কোনো নিয়ম নীতি মানা হয়নি, পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এই ব্যাংকের সমস্ত অতীত ট্রেডিশন ব্যাক করে কোনো পরীক্ষা ছাড়াই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। একটা কাগজে কেউ না কেউ সই করে দিয়েছে, এইটাই তার নিয়োগ লেটার। সালাউদ্দিন সাহেব একটা অংশ এনেছেন, আরেকটা অংশ আনেন নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে ৫ আগস্টের পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সকলকে আবার পরীক্ষায় আসার জন্য ইনভাইট করা হয়েছিল, যে আসেন, বিনা পরীক্ষায় আপনারা চাকরি নিয়েছেন, মিনিমাম নিয়মটা মানে এখন আপনারা চাকরিতে ফিরে আসেন। তারা কেউ আসেনি। কেন তারা আসলো না? এরপরে এই ব্যাংকটা ১৯৮৩ সালের নভেম্বরে ৩টা শাখা দিয়ে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। ঢাকার লোকাল ব্রাঞ্চ মতিঝিলে, আগ্রাবাদ, চিটাগাং, সিলেট, তালতলা। পর্যায়ক্রমে তাদের সততা, দক্ষতা, আমানতদারি এবং গ্রাহকদের প্রতি তাদের সেবার মান, এগুলার কারণে অনন্য উচ্চতায় এই ব্যাংকটা চলে যায়। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন, যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে, একেবারে নাম বলে দিলেই পারতেন জামাতে ইসলামী। তিনি বলছেন যে মাঝে মাঝে নেকাব খুলা ভালো, এটাও খুলে দিতেন। এখানে নেকাব রাখলেন কেন উনি? যে এখান থেকে ৭০০ টাকার একটা কি জানি ৭০০ কোটি টাকার লোন কে নিয়েছে, এইটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। এরপরে কার ছেলে, কার নাতি, কোন কোম্পানি, শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংক থেকে চুরি ডাকাতি অসততার মাধ্যমে কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, তার ব্যাপারে অবশ্যই তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। এটা আমি শফিকুর রহমান হলে আমাকেও যেন স্পেয়ার করা না হয়।
মাননীয় স্পিকার, এই ব্যাংকটিতে ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসাবে আমার বসার সুযোগ হয়েছিল 2005 থেকে 2011 সাল, 6 বছর। ব্যাংকের বোর্ডে বসতাম, শিখতাম, জানতাম, বাংলাদেশের অর্থনীতিকে বোঝার চেষ্টা করতাম। সেই সময়টা এই ব্যাংক এককভাবে বৈদেশিক রিমিটেন্সের 32% পর্যন্ত আর্ন করত। তার ডিপোজিট, তার তারল্য, তার ইনভেস্টমেন্ট, সকল টার্নওভারে ইম্প্যারালাল একটা ব্যাংক ছিল। সবগুলা সরকারি ব্যাংক মিলেও তার সমতুল্য ছিল না। কিন্তু তখন বয়ান বানাতেন একজন বিশেষ অর্থনীতিবিদ, ডক্টর আবুল বারাকাত। তিনিও আঙ্গুল তুলতেন জামাত ইসলামের দিকে, যে এখান থেকে জামাত ইসলামী হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তার এই বয়ানের ভিত্তিতেই শেষ পর্যন্ত এই ব্যাংকে অভ্যুত্থান করা হলো, দখল করা হলো। 15.5 বছর দুঃশাসন চালানো হলো। কই প্রমাণ কোথায়? 15.5 বছর তো কম না। এখনো আবার একই তালে যদি কথা বলা হয়, আমি বলবো আমরা কি আবার সেকেন্ড আবুল বারাকাত হতে যাচ্ছি? আন্দাজ অনুমানের ভিত্তিতে কোন মহিলার কোন কোটেশন সংসদের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায়, এগুলো আসলে আমরা আশা করি না। ওই মহিলাকে সংসদে হাজির করা হোক, যদি কোনো প্রভিশন থাকে সংসদে গণশুনানিও হোক, অসুবিধা নাই। আরডিএস প্রকল্প কোনো দলের নয়, কোনো ধর্মেরও নয়। আমি নিজে বোর্ডে ছিলাম, আমি জানি এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখান থেকে বেনিফিশিয়ারি। এখানে দল ধর্ম দেখা হয় না, এখানে টার্গেট গ্রুপকে প্রাধান্য দেওয়া হয়। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন। কে নিয়েছে এটা? আমি, আমার সহকর্মীরা? যদি এরকম হয়, দলের ফান্ডে যদি 1 টাকাও আসে, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে আমাদের বিরুদ্ধে যেন অভিযোগ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনাকে ওনাদেরকে 15 মিনিট বলেছে, আপনাকে 7 দিয়েছি, আরো 8 মিনিট বলেন আপনি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যা আশঙ্কা করছি সেটা এখন বলতে চাচ্ছি। ব্যাংকে পরিবর্তন যে কোনো সময় আসতেই পারে। ব্যাংকের স্বার্থে আসতে হবে, গ্রাহকের স্বার্থে আসতে হবে, মালিকের স্বার্থে আসতে হবে। আমি এই ব্যাংকের একজন মালিক। আমার 10 টাকা মূল্যের একটা শেয়ার আছে। আমি আমার এই শেয়ারের দাবি কখনো ছেড়ে দেব না। আমার এই 10 টাকা মূল্যের শেয়ারের পক্ষে আমি আমার রাইট ধরে রাখার জন্য, এস্টাবলিশ করার জন্য যা করা দরকার তাই আমাকে করতে হবে। আমি তার রাজনৈতিক পরিচয় করব না। আমি করব এই ব্যাংকের একজন গ্রাহক হিসাবে, একজন মালিক হিসাবে। এইভাবে রাজনৈতিক পরিচয় থাকা কোনো দোষের বিষয় নয়। আর এই ব্যাংকের গ্রাহক শুধু জামাত ইসলামের মানুষরাই নয়, এই ব্যাংকের গ্রাহক বিএনপির বহু লোক আছেন, আমার পরিচিত অনেক লোক আছে, অন্যান্য দলের আছে, অন্যান্য ধর্মের আছে। এটা সকলের ব্যাংক। এই ব্যাংক একক কারো না। ওই ব্যাংকের গায়ে লেখা নাই যে এই ব্যাংক এরাই শুধু সুবিধা নেবে, বাকিরা পারবে না, এরাই শুধু গ্রাহক হতে পারবে, বাকিরা পারবে না। এই ধরনের কিছু লেখা নাই। এগুলো হলো বানায়ট বয়ান। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দেওয়া হয়েছে। এর প্রমাণ এই যে ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের সাবেক, তিনি রংপুরের রিজিওনাল ম্যানেজার থাকা অবস্থায়, ডিরেক্টর থাকা অবস্থায় অনিয়মের 52 লাখ টাকার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। তাকে তখন শাস্তি দেওয়া হয়েছে। আর 5 আগস্টের পর তিনি স্বৈরাচারের দূষর এবং দুষ্কৃতকারী হওয়ার কারণে তিনি শেষ পর্যন্ত এখান থেকে বাধ্য হয়েছেন চলে যেতে। সেই লোকটাকে এনে এখানে বসানো হলো। তিনি যখন ডেপুটি গভর্নর, তখন এস আলমের সকল অপকর্মের তিনি ছিলেন সহযোগী, এবং সেই হিসাবে তিনি একটা প্রাইজ পেয়েছিলেন। তার স্ত্রীর নামে ভুয়া কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই, সেখানে 3.5 কোটি টাকা এক্সিম ব্যাংক থেকে গিফট লোন দেওয়া হয়েছে তাকে। তিনি অসৎ।
সেই লোকটাকে এনে একটা বিধ্বস্ত ব্যাংকের মাথার উপর বসায় দেওয়া, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায় না। সরকার অবশ্যই সব কিছু চালাবেন, ক্রেডিট হলেও সরকারের, ডিসক্রেডিট হলেও সরকারের, কিন্তু জনগণের পারসেপশনটা কি এই ব্যাংক নিয়ে, এটা অবশ্যই সরকারকে বিবেচনায় নিতে হবে আমি মনে করি। সরকার বিবেচনায় নিলে দেশ লাভবান হবে, জাতি লাভবান হবে। ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরও ক্ষতিগ্রস্ত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। আস্থার এটি একটা পিরামিড, এই পিরামিড হেলে পড়লে অথবা বিধ্বস্ত হয়ে গেলে ব্যাংকিং ব্যবস্থার উপরেই মানুষের অনাস্থা তৈরি হবে, এবং এই অনাস্থা বাংলাদেশের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনবে না। যারা রিমিটার, তাদের কষ্টে অর্জিত টাকা বাংলাদেশে পাঠায় পরিবারের জন্য, দেশবাসীর জন্য, তাদের মধ্যে এখন অস্থিরতা তৈরি হয়েছে। আমি হজের সফরে মাত্র 11 দিনের জন্য গিয়েছিলাম, সেখানে এই ব্যাপারে অনেকের উদ্বেগ, সরাসরি প্রশ্ন শোনার সুযোগ পেয়েছি। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। রেমিটেন্স প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়, আমাদের মাত্র 2টা সোর্স, একটা রেমিটেন্স আর একটা হচ্ছে আরএমজি। আরএমজিও এখন বিভিন্ন চ্যালেঞ্জের ভিতর দিয়ে অতিক্রম করছে। রেমিটেন্সও যদি বিপদে পড়ে যায়, তাহলে আমাদের দেশের অর্থনীতিটা গিয়ে কোথায় দাঁড়াবে মাননীয় স্পিকার? এই সবগুলোই তো আমরা বিপদে পড়ে যাব। এই জন্য আমরা অনুরোধ করব, জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলো ফিরিয়ে দেওয়া হবে। এরপরে সরকার সকল নিয়মকানুন মেনে বোর্ড গঠন করবে, পরিচালনা করবে, আমাদের পূর্ণ সমর্থন থাকবে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকবে না। সন্তান তার মায়ের কুলেই তো নিরাপদ। ওরা তো সৎমা হয়ে এসেছিল, ওদের কোনো দরদ ছিল না, ওরা ডাকাতি করেছে। এখন আবার যদি অসৎ লোকদেরকে দিয়ে এই ব্যাংক পরিচালনা করা হয়, যা আছে তাও শেষ হয়ে যাবে, উধাও হয়ে যাবে। আমাদের উদ্বেগটা এই জায়গায়। তখন যখন এই সমস্যা দেখা দিয়েছিল, মাত্র 4 দিনে ওখানে 70,000 কোটি টাকা ব্যাংক থেকে মানুষ উত্তোলন করে ফেলেছিল। আমরা একটু অনুরোধ জানিয়েছিলাম একজন গ্রাহক হিসাবে, ছোট্ট একজন মালিক হিসাবে, একটু ধৈর্য ধরুন, ব্যাংকটাকে বাঁচতে দিন। থেমে গিয়েছিল। এখন কি বলবো মানুষকে? এখন তো বলার কিছুই খুঁজে পাচ্ছি না। এই জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, বিষয়টা নিয়ে তিনি যেন সিরিয়াসলি ভাবেন। কোনো পূর্ব ধারণা থেকে নয়, বাস্তবতার ভিত্তিতে এই ব্যাংকটাকে বাঁচাতে হবে। আমরা বিশ্বাস করি এই ব্যাংক বাঁচলে, তার আগের জায়গায় ফিরে আসলে, ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা আবার ফিরে আসবে। অর্থনীতির 2 চাকার 1 চাকা ব্যাংক আর 1 চাকা স্টক মার্কেট। ব্যাংকে আস্থা ফিরে আসলে অবভিয়াসলি হাত ধরে স্টক মার্কেটও আস্থা ফিরে আসবে। আমরা আমাদের দেশটাকে সামনে এক দেশ যাচ্ছে, এটাই দেখতে চাই। আর লেম এক্সকিউজ এবং ব্লেমের যে বিষয়গুলো এখানে চলে আসে, এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। অলরেডি 5টা ব্যাংকের গ্রাহকরা রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরছে। তারা তাদের বিনিয়োগের কোনো রেজাল্ট পাচ্ছে না, তারা তাদের আমানত ফেরত পাচ্ছে না। আবার যদি সর্ববৃহৎ ব্যাংকের একই বিপর্যয় ঘটে, তাহলে আমরা গিয়ে কোথায় দাঁড়াবো? মাননীয় স্পিকার, আজান হয়ে গেছে, আমার কথা আমি এখানেই শেষ করলাম। আমি আপনার মাধ্যমে একটা প্রতিকার চাই, ব্যাংকটা বাঁচুক, আমরা এটাই চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। বিরতির পর প্রথমেই বক্তব্য রাখবেন মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ।